কখনো কি ভেবে দেখেছো কালো জাদু আসলে কতটা ভয়ানক হতে পারে? কালো জাদু এমন এক অদ্ভুত ও অশুভ শক্তি যার প্রভাব মানুষের হাসি খুশি জীবনকে এক মুহূর্তে নরকের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। আর যদি কেউ এর কবল থেকে মুক্তি না পায়, তবে তার পরিণতি হতে পারে মৃত্যু। তেমনই এক গল্প অনন্ত নামের এক ব্যক্তিকে ঘিরে, যে কিনা কালো জাদুকে নিজের নিয়ন্ত্রণে এনে একের পর এক নিরপরাধ মানুষের জীবন কেড়ে নিতে শুরু করে। অবশেষে যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তারপর থেকে তার মৃতদেহকে ঘিরে ঘটতে থাকে একের পর এক রোমাঞ্চকর ঘটনা। আর এই ঘটনাকেই কেন্দ্র করে 2019 সালে মুক্তি পায় ইন্দোনেশিয়ান হরর মুভি পছন্দ অরিজিন। তো কেমন আছো আমার প্রিয় ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছো। আমি অপু, আর তোমরা আছো সিলভের ভৌতিক জগতে। তাছাড়া শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। জেলের ভিতরে অনন্ত চাঁদের দিকে তাকিয়ে আনমনে তার সবচেয়ে পছন্দের গান গাচ্ছে। তখন কয়েকজন পুলিশ অফিসার তাকে রিমান্ডে নেওয়ার জন্য আসেন। আসলে অনন্ত ছিল একজন কালো জাদুর অনুসারী, আর এই কালো জাদু করে সে অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। তাই তার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে তার চোখে মুখে নেই কোনো ভয়ের ছাপ। কারাগার থেকে বাইরে নিয়ে এসে 5 জন পুলিশ অফিসারকে দিয়ে তাকে গুলি করা হয়। সেখান থেকে সিন শিফট হলে আমরা বাড়ির ভিতরে শাস্তি নামক এক মেয়েকে দেখতে পাই। শাস্তি সেখানে মাঝে মাঝে এসে গান গায়, তবে আজকে তার মন একেবারে ভালো না। কেননা সে জানতো আজ তার বাবাকে কালো জাদুর অপব্যবহারের কারণে মৃত্যুদণ্ড দেওয়া হবে। গান গাওয়ার সময় হঠাৎ পাশের টেবিলে সে নিজেকে তার ছোটবেলার রূপে দেখতে পায়। এটা থেকে সাথে সাথে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। তবে আবার উঠে দাঁড়ালে সে আর কাউকেই সেই স্থানে দেখতে পায় না। মনে করে হয়তো বা মনের ভুল। বাড়ি যাওয়ার সময় রাস্তার মাঝে একজন পুলিশ অফিসার তার কাছে আসে এবং তাকে বলে, তুমি কি শাস্তি? শাস্তি প্রথমে তার পরিচয়টা দিতে চায় না, কেননা সে জানতো পুলিশ অফিসার তার বাবার বিষয়ে প্রশ্ন করবে। সে বলে, আমার নাম শাস্তি না, আমার নাম উলান। তবে পুলিশ অফিসার উত্তরে বলে, আমি জানি আপনার নাম শাস্তি, আপনাকে এখনই আমার সাথে থানায় যেতে হবে, আমাদের আপনার অনেক সাহায্যের দরকার। শাস্তি রাজি হলে তাকে থানায় নিয়ে আসা হয়। তবে থানার বাইরে অনেক রিপোর্টার আগে থেকেই উপস্থিত ছিল, কেননা তারা অনন্তর মৃত্যুর বিষয়ে জানতে চায়। কোনো মতে পাশ কাটিয়ে 2 জন গাড়ি নিয়ে থানার ভিতর প্রবেশ করলে পুলিশ অফিসারটি শাস্তিকে মর্গের সামনে নিয়ে আসে। শাস্তি কিছুটা অস্বস্তি বোধ অনুভব করে। তখন সেখানে থানার হেড অফিসার এসে তাকে বলে, তোমার বাবাকে আমরা মৃত্যুদণ্ড দিয়েছি, তবে অদ্ভুত বিষয় হচ্ছে তোমার বাবাকে এতটা শুট করার পরও তার কিছু হয়নি। যদিও তিনি এখনো নড়াচড়া করতে পারেন না, তবে সে এখনো জীবিত এবং সে বলেছে তাকে নাকি একমাত্র তার ফ্যামিলির কোনো সদস্যই মারতে পারবে। তাই আমি চাই তোমার বাবাকে তুমি মেরে ফেলো, কেননা তোমার বাবা এখন অনেক আযাবের মধ্যে রয়েছে। শাস্তি তার বাবার লাশের কাছে গেলে অনন্ত তার হাতটি ধরে ফেলে। সাথে সাথে 2 জন গার্ড এসে তাকে লাশ থেকে সরালে শাস্তি বয়ে মর্গ থেকে বেরিয়ে আসে। তবে বাইরে আসলে সে আবারও সেই মেয়েটিকে দেখতে পায়। তখন অফিসার এসে তাকে বলে, আমরা ইতিমধ্যে 2 বার তোমার বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছি, তারপরও সে এখনো মরেনি। তাছাড়া আমরা মিডিয়াকে কি বা জবাব দিব, এটা নিয়ে আমি বেশ চিন্তিত। কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ থানায় বিদ্যুৎ চলে যায়। তারই সাথে মর্গের ভিতর থেকে চিৎকারের শব্দ ভেসে আসে। মর্গের দিকে তাকালে দেখে অনন্ত জীবিত হয়ে তার মেয়েকে মারার জন্য এগিয়ে আসছে। আসলে অনন্ত এখন আর নিজের কন্ট্রোলে নেই, বরং তার ভিতরে রয়েছে অশুভ আত্মার বসবাস। গার্ডরা তাকে ধরতে আসলে অনন্ত একে একে সবাইকে আহত করে ফেলে, কেননা তারা কেউই তার সাথে শক্তিতে পেরে উঠছিল না। তাই বাধ্য হয়ে শাস্তি অনন্তকে শুট করে মেরে ফেলে এবং বাবার লাশের পাশে শুয়ে পড়লে তার ছোটবেলায় বাবার সাথে কাটানো কিছু মুহূর্ত মনে পড়ে যায়। আসলে তার এই পৃথিবীতে বাবা ছাড়া আর কেউ নেই, তাই অনন্ত তাকে ছোটবেলায় অনেক আদর যত্ন দিয়ে আগলে রেখেছিল, যেটা সাধারণত সব বাবারাই করে থাকে। অন্যদিকে গুলির আওয়াজ শুনে বাইরে থেকে একজন রিপোর্টার লোককে থানার ভিতর প্রবেশ করে। তার নাম মুনমুন। তবে ভিতরে ঢুকলে একজন পুলিশ অফিসার তাকে দেখে ফেলে। আসলে অনন্ত কালো জাদু করে মুনমুনের বেস্ট ফ্রেন্ডকেও মেরে ফেলেছিল। তাই সে পুলিশ অফিসারের কাছ থেকে জানতে চায় যে অনন্তকে কেন এখনো মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। তবে পুলিশ অফিসার তাকে বলে,
এই বিষয়ে আমি কোনো কিছুই আপনাকে বলতে পারবো না। দয়া করে আপনি এখান থেকে বাইরে যান, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। তবে মুনমুন কোনো মতেই যেতে না চাইলে অফিসারটি তাকে জোর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে হেড অফিসার শাস্ত্রীকে জানায়, তোমার বাবার শেষ ইচ্ছে ছিল মৃত্যুর পর তার লাশকে যেন নিজের গ্রামের বাড়ি দাফন করা হয়। তবে এখন অনেক রাত হয়ে গিয়েছে। তবে শাস্ত্রী বলে, আমি চাই আমার বাবার শেষ ইচ্ছেটুকু পূরণ করতে, তাই বাবাকে আমি গ্রামে নিয়েই দাফন করব। তো তার কথা মতো পরের দিন সকালে শাস্ত্রী ইয়ামা নামের এক পুলিশ অফিসারের সাথে লাশটি নিয়ে রওনা হয় তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে মুনমুন একজন পুলিশ অফিসারকে বলে, আচ্ছা, গতকাল রাতে দেখলাম অনেকগুলো মানুষকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে, তাদের আসলে কি হয়েছে? তবে অফিসার বলে, তারা কোনো এক অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছিল, তাই তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে। তখন সেখানে মুনমুনের বসের কল আসে। তবে বস তার উপর অনেক বেশি ক্ষিপ্ত, কেননা সে একটা রিপোর্ট নিয়ে বেশ কয়েকদিন ধরে পড়ে আছে। বস তাকে জানায়, তুমি এখনই এই রিপোর্ট ছেড়ে অফিসে ফিরে আসো। আমি জানতে পেরেছি অনন্ত মারা গিয়েছে, আর আমাদের কাজ জীবিত মানুষকে নিয়ে নিউজ করা, মৃত মানুষদের না। তবে মুনমুন তার বসের কথা একমত না, কেননা সে জানতো যে অনন্ত কত বড় পরিমাণের কালো জাদুর অনুসারী ছিল, আর তার লাশকে শহরে দাফন না করিয়ে গ্রামের বাড়িতে দাফন করা হচ্ছে। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তাই বসকে বলে, আমি এর শেষ না জানা পর্যন্ত অফিসে আর আসবো না। তাছাড়া যেহেতু অনন্ত একজন কালো জাদুর অনুসারী ছিল, তাহলে হয়তোবা সে আবারও জীবিত হয়ে যেতে পারে, আর এই নিউজটি আপনার চ্যানেলকে আরো বেশি উন্নত করে দিবে। তবে বস জানায়, আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তুমি চলে এসো। কথাবার্তার মাঝে মুনমুন দেখতে পায় অনন্ত লাশকে গাড়ি করে তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। সাথে সাথে সে কল কাট করে লাশের পিছু নিতে শুরু করে। অন্যদিকে ইয়ামা শাস্ত্রীকে বলে, আপনি সারা রাত ঘুমাননি, একটু ঘুমিয়ে নিন, তাছাড়া আমাদের গ্রামের বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে। তবে শাস্ত্রী বলে, সমস্যা নেই, আমি ঠিক আছি। সিন কাট হলে আমরা সীমাকান গ্রামটিকে দেখতে পাই, আর এটাই হচ্ছে অনন্তর গ্রাম, যেখানে অনন্তকে দাফন করা হবে। সেখানে ঘরের বাইরে এক লোককে বসে থাকতে দেখা যায়, যাকে গ্রামের সবাই মাস্টার বলে সম্বোধন করত, আর তিনিই হচ্ছেন অনন্তের বড় ভাই। তখনই মাস্টার গ্রাম প্রধানকে দেখতে পেয়ে তাকে চা খাওয়ার জন্য অফার করেন। তবে গ্রাম প্রধানের হাব ভাবটা আজকে একেবারে অন্যরকম। তারই সাথে সে ভয়ানক কিছু আওয়াজ শুনতে পেয়ে বয়ে সেখান থেকে চলে যায়। মাস্টার তার এই ব্যবহার দেখে কিছুটা অবাক। ঘরের ভিতরে ঢুকলে দেখে তার সমস্ত আসবাবপত্র নিজে থেকে নড়াচড়া করতে শুরু করেছে। হয়তোবা ঘরের ভিতরে কোনো অশুভ শক্তির আবির্ভাব ঘটেছে। সাথে সাথে মাস্টার কিছু মন্ত্র পড়তেই সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। এর থেকে বোঝা যায় যে মাস্টার জারফুকের ব্যবহার অনেক ভালো করেই জানতেন। অন্যদিকে ইয়ামা ওয়াশরুমে যাওয়ার জন্য গাড়ি থামিয়ে একটি হোটেলের ভিতর প্রবেশ করে। সেখানে সে একজন মহিলাকে দেখে বলে, আপনার ওয়াশরুমটি কি ব্যবহার করা যাবে? আমার অনেক বেশি হিসু চেপেছে। মহিলাটি তাকে ওয়াশরুমটি দেখিয়ে দিলে ইয়ামা এক দৌড়ে ফ্রেশ হতে চলে যায়। এইদিকে গাড়ির ভিতরে শাস্ত্রী ঘুমিয়ে পড়লে তাদের পিছু করতে করতে মুনমুনও সেখানে চলে আসে এবং ক্যামেরাটি বের করে শাস্ত্রীকে তার বাবার বিষয়ে একের পর এক প্রশ্ন করতে শুরু করে। ভিতরে ইয়ামা হিসু শেষ করে বাইরে আসলে সে এক মেয়ের কান্না শব্দ শুনতে পায়। আশপাশটা চেক করলে দেখে সেখানে কেউ নেই। এক পর্যায়ে শব্দটা তার অনেক কাছে চলে আসলে বয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। কাউন্টারে এসে মহিলাকে বিষয়টা জানায়। তবে মহিলাটি বলে, এটা তার মেয়ে। তোমাদের গাড়ির পিছনে যে লোকটির লাশ রয়েছে সেটাকে দেখে সে অনেক বেশি ভয় পাচ্ছে, দয়া করে ওকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। মহিলার কথা শুনে ইয়ামা একেবারে অবাক। সে বলে, আমাদের গাড়ির পিছনে লাশ রয়েছে এটা আপনি জানেন কিভাবে? কথাটি শোনা মাত্র মহিলাটি পিছনে ফিরতেই ইয়ামা দেখে মেয়েটি কোনো মানুষ নয়, বরং সে এক অশুভ আত্মা। সাথে সাথে এক দৌড়ে বাইরে এসে গাড়ি স্টার্ট করে চলে যায়। শাস্ত্রী তাকে বলে, কি হয়েছে, আপনি এত ভয় পাচ্ছেন কেন? তবে ইয়ামা তাকে কিছুই বলে না। ইয়ামা তাকে বলে, আচ্ছা, তোমার সাথে একটি মেয়েকে দেখলাম, সে কে? শাস্ত্রী বলে, আমিও জানি না, সম্ভবত একজন রিপোর্টার আমার বাবার বিষয়ে জানতে চাচ্ছিল এবং এতক্ষণ সে আমাদের ফলো করছিল। অন্যদিকে গ্রাম প্রধানের বাড়িতে অনেক মানুষের ভিড় জমেছে, কেননা ডিরমান নাকি তার স্ত্রীর ওপর হাত তুলেছে। আসলে গ্রাম প্রধানের নাম হচ্ছে ডিরমান। মাস্টারও সেখানে উপস্থিত ছিল, তবে মাস্টার এটা কোনো মতেই মানতে পারছেন না, কেননা ডিরমান অনেক ভালো মনের মানুষ। ডিরমানের স্ত্রী মাস্টারকে বলে, ডিরমানের ফোনে একটা কল এসেছিল, আর এরপর থেকেই সে অস্বাভাবিক হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে কলটি তার প্রথম স্ত্রী করেছে,
আমাকে মেরে সে এখনো বাড়ি ফিরেনি। মাস্টার তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি তাকে খুঁজে এনে এর একটা বিহিত করব। তবে দেখা যায় ডিরমান একটা গাছের সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছে। দিন ফুরিয়ে রাত চলে আসে। ইয়ামা গাড়ি থামিয়ে ফ্রেশ হওয়ার জন্য কিছুটা দূরে চলে যায়। তবে মুনমুন তাদের পিছু পিছু সেখানে এসে শাস্তিকে আবারও একের পর এক উল্টোপাল্টা প্রশ্ন করতে শুরু করে। তবে শাস্তি তার এইসব কথায় বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। দুইজনের তর্কাতর্কি শুরু হলে ইয়ামা এসে ব্যাপারটা সামলে নেয় এবং মুনমুনকে বলে, তুমি কি চাও আর কেনই বা তুমি আমাদের পিছু নিচ্ছ? মুনমুন বলে, আমি একজন রিপোর্টার, শুনেছি অনন্ত নাকি একজন কালো জাদুর অনুসারী ছিল, তাই আমি লাশটিকে একবার পর্যবেক্ষণ করব। যদি সেটা ঠিকঠাক থাকে তাহলে আমি এখান থেকে চলে যাব, তোমাদের আর ডিস্টার্ব করবো না। ইয়ামা তাকে অনুমতি দিলে মুনমুন চেক করার জন্য গাড়ির পিছনে যেতেই সে গাড়ি স্টার্ট করে চলে যায়। অন্যদিকে ডিরমানের মৃত্যুতে সবাই বসে কুরআন তিলাওয়াত পাঠ করছে। তখন মাস্টারের সাথে দেখা করতে কয়েকজন লোক সেখানে উপস্থিত হয়, কেন তারা ডিরমানের লাশের পাশে তার ফোন খুঁজে পেয়েছে। আর সাথে লাস্ট কল করা নাম্বারটি থেকে তারা জানতে পারে যে মাস্টারের ভাই মারা গিয়েছে আর তার লাশটি দাফনের জন্য এখানে নিয়ে আসা হচ্ছে। তবে তারা এই বিষয়ে একমত না, কারণ তারা জানতো যে অনন্ত কত বড় পরিমাণের কালো জাদুর অনুসারী ছিল, আর এখানে তার দাফন করা হলেও গ্রামে অনেক বড় বিপদ হতে পারে। তাই তারা কোনো মতেই চায় না তাকে এখানে দাফন করা হোক। অন্যদিকে শাস্তি এবং ইয়ামার গাড়িটা হঠাৎ রাস্তায় বন্ধ হয়ে যায়। ইয়ামা সেটা চেক করলে সে এর সমাধান খুঁজে পায় না। তাছাড়া এখানে তাদের দুইজনের ফোনে কোনো সিগন্যালও নেই। ডিরমানকে যখন দাফন করা হচ্ছিল তখন তার স্ত্রীর ওপর এক অশুভ আত্মা বর করে ফেলে এবং সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। শাস্তি ও ইয়ামা এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তখন সেখানে বাইক নিয়ে দুইজন ছেলেকে রেখে ইয়ামা তাদেরকে সাহায্যের জন্য অনুরোধ করে, আপনারা শুধু একটু ধাক্কা দিলেই গাড়িটা স্টার্ট হয়ে যাবে। ছেলেগুলো প্রথমে রাজি না হলেও দুইজনের জোরাজুরিতে তারা রাজি হয়ে যায়। তিনজন মিলে গাড়িটা ধাক্কা দিতে শুরু করে। তবে তাদের কাছে মনে হচ্ছিল গাড়িটা বেশ ভারী। শাস্তি গাড়িটা স্টার্ট করার জন্য চেষ্টা করে থাকলে এক পর্যায়ে গাড়িটির দরজা খুলে লাশটি সেই দুইজনের মধ্যে একজনের উপর পড়ে যায়। লাশটি দেখে তারা দুইজন সাথে সাথে সেখান থেকে বয়ে পালিয়ে যায়। তবে শাস্তি তার বাবার লাশটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে, আমি জানি না তুমি কতজন মানুষকে হত্যা করেছো, আমি শুধু জানি তুমি আমার বাবা। সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও আমি তোমাকে ছাড়বো না। এইসবের মাঝে হঠাৎ গাড়িটি আপনা আপনি স্টার্ট হয়ে যায়। তাই তারা আবারও রওনা হয় গ্রামের উদ্দেশ্যে। ছেলেগুলো গিয়ে একটা দোকানের সামনে এসে এই বিষয়ে কথা বলতে থাকলে মুনমুন তাদের কথা শুনতে পায় এবং তাদের কাছ থেকে সেই জায়গাটার লোকেশন নিয়ে আবারও তাদের পিছু করতে শুরু করে। লাশটি নিয়ে কিছু দূর যেতেই তাদের গাড়িটা আবারও বন্ধ হয়ে যায়। তাই ইয়ামা শাস্তিকে লাশের পাশে রেখে সাহায্যের জন্য কিছুটা দূরে চলে যায়। ইয়ামা সেখান থেকে চলে গেলে শাস্তি গাড়িতে বসে গান গাইতে শুরু করে। তবে সে লক্ষ্য করে তার গান বাইরে থেকে কে একজন নকল করছে। বাইরে বেরিয়ে চেক করলে ঘন জঙ্গলের ভিতরে সে তার বাবাকে দেখতে পায়। বাবার কাছে গেলে অনন্ত তাকে বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি আমাকে ক্ষমা করে দিও, কেননা আমি তোমাকে অনেক ছোটবেলায় একা ফেলে রেখে চলে গিয়েছিলাম। তোমাকে কষ্ট দেওয়া আমার একেবারেই উচিত হয়নি। তবে তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কবর দিয়ে এখান থেকে চলে যাও, তা না হলে তোমার অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। শাস্তি বাবার কথা কোনো কিছুই বুঝতে পারে না। অন্যদিকে ইয়ামা কিছুটা পথ অতিক্রম করলে কয়েকজন লোককে দেখতে পায়। তবে ইয়ামা লক্ষ্য করে তারা কোনো মানুষ নয়, বরং জিন, আর তারা অনন্তের লাশকে তাদের সাথে নিতে এসেছে। কেননা যেহেতু অনন্ত কালোজাদুর অনুসারী ছিল, তাই তার মৃত্যুর পর তার ভিতরে জিনের অস্তিত্ব রয়েছে। ইয়ামা বয়ে গাড়িতে আসলে দেখে গাড়িটা স্টার্ট হচ্ছে না। তবে জিনগুলো আস্তে আস্তে তাদের কাছে এসে তাকে বলে, আমরা অনন্তকে নিতে এসেছি, তাকে আমাদের কাছে দিয়ে দাও। কোনো মতে গাড়ি স্টার্ট করে বেঁকে নিতেই পিছন থেকে মুন্নু সে তার গাড়িটিকে হিট করে এবং সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। ইয়ামা আর কোনো উপায় না পেয়ে গাড়ি এক্সচেঞ্জ করে বিপদ থেকে উদ্ধার হয় এবং অবশ্যই তারা সীমাগান গ্রামের ভিতর প্রবেশ করে। তবে তাদের ভাগ্য এতটাও ভালো নয়। কিছু দূর যেতে গাড়ির ফিউল শেষ হয়ে যায়। তাই ইয়ামা ধাক্কা দিয়ে দিয়ে গাড়িটি একটি গ্যাস পাম্পের কাছে নিয়ে আসে। শাস্তি ওয়াশরুম করতে গেলে সেখানে এক মেয়ের গুঙ্গে গুঙ্গে কান্নার শব্দ শুনতে পায়। আজ অনুসরণ করে একটা রুমে ঢুকলে সাদা কাপড় পরে কাউকে বসে থাকতে দেখে। তবে কাছে গিয়ে হাত দিতেই সেটা উদাও। শাস্তি উঠে দাঁড়ালে সামনে সাদা বোরকা পরিহিত এক মেয়েকে দেখতে পায়, যেখানে দেখতে হুবহু তার মতো। বয়ে শাস্তি চিৎকার দিয়ে উঠে। ইয়ামার চিৎকার শুনে ভিতরে গিয়ে চেক করলে দেখে এটা শাস্তি নয়,
বরং এক বিকৃত চেহারার মেয়ে। বয়ে সেখান থেকে চলে আসলে দেখে শাস্তি আগে থেকেই গাড়িতে বসেছিল। তাহলে ভিতরে মেয়েটি কে? ইয়ামার সন্দেহ দূর করার জন্য শাস্তির চুল টেনে দেখে এইটা আসল শাস্তি নাকি অন্য কেউ। দুইজন ভালো করে বুঝে গিয়েছে তাদের যত তাড়াতাড়ি সম্ভব লাশটিকে দাফন করতে হবে, তা না হলে আরো বড় বড় বিপদ সামনে গড়তে চলেছে। এদিকে মাস্টারের নজর যায় চাঁদের দিকে। চাঁদটি লাল বর্ণ ধারণ করেছে, এর মানে সামনে অনেক বড় বিপদ ঘটতে যাচ্ছে। তখন তারা তিনজন গন্তব্যে পৌঁছালে মাস্টার তাদেরকে রিসিভ করে ঘরের ভিতরে নিয়ে আসে এবং তাদেরকে বলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব লাশটিকে দাফন করতে হবে। গ্রামবাসীরা যদি জানতে পারে তার লাশকে এখানে নিয়ে আসা হয়েছে, কোনো মতেই লাশটির দাফন সম্পূর্ণ করা যাবে না। শাস্তি তার চাচাকে বলে, আচ্ছা আমার বাবার সাথে এমন কি হয়েছিল যে তার ভিতরে কালো জাদুর ক্ষমতা চলে আসলো, আর কেনই বা তিনি এত মানুষকে হত্যা করেছিলেন? তখন চাচা জানায় অনেক বছর আগে তাদের একজন উস্তাদ ছিলেন যে কিনা কালো জাদুকে তার আয়ত্তে আনতে পেরেছিলেন। তবে তিনি অনেক ভালো মানের মানুষ, সবসময় এটা মানুষের উপকারের কাজে ব্যবহার করেছেন। তো একদিন উস্তাদ বিছানায় গভীর ঘুমে মগ্ন ছিলেন। তখন কয়েকটা লোক এসে এক মন্ত্রপুত ছুরি দিয়ে ঘুমন্ত অবস্থা তাকে আহত করে ফেলেছিল। ঘটনাস্থলে অনন্ত আসলে এই অবস্থা দেখে তাদের সবাইকে সে মেরে তাড়িয়ে দেয়। উস্তাদ বুঝে গিয়েছিলেন তিনি আর বাঁচবেন না, তাই তার ভিতরে কালো জাদুর শক্তি অনন্তকে দিয়ে যান। তবে অনন্ত এইসবের ব্যবহার না জানায় সে শয়তানের কবলে পড়ে যায়। শয়তান তাকে বশ করে নিজের মতো করে ব্যবহার করতে থাকে। মাস্টার তাকে সেই ছুরি দেখিয়ে বলে, তোমার বাবাকে শয়তানের হাত থেকে মুক্তি দিতে হলে এই ছুরি দিয়ে তাকে আঘাত করতে হবে, তাতে করে সেই শয়তান ধ্বংস হয়ে যাবে। কথা বলার মাঝে বাইরে অনেক মানুষের চিল্লানোর আওয়াজ শুনতে পায়। বাইরে গিয়ে দেখে গ্রামের সবাই তার বাসার সামনে উপস্থিত হয়েছে, কারণ তারা সবাই জানতে পেরে গিয়েছিল অনন্তর লাশ এখানে দাফন করার জন্য নিয়ে আসা হয়েছে, আর এইটা তারা কোনো মতেই হতে দিবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় লাশটিকে পুড়িয়ে ফেলবে। তবে সবাই মিলে গাড়ির পাশে গেলে লাশটি আর খুঁজে পায় না, কেননা শাস্তি আগে থেকেই লাশটিকে নিয়ে জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়েছিল। এইভাবে একটা লাশকে গায়েব হতে দেখে বয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায়। অবশেষে মাস্টার লাশটিকে ছুরি দিয়ে মারতে গেলে শাস্তি পথ আটকে দাঁড়ায়, কেননা সে চায় তার বাবার মৃতদেহ সবার মতো করে কবর দেওয়া হোক। তবে এইটা আর কোনো মতেই সম্ভব নয়, কেননা তাদের সময় শেষ হয়ে গিয়েছে, আর এখন এই ছুরি দিয়ে তাকে হত্যা করতে হবে। দুইজনের দস্তাদস্তির এক পর্যায়ে হঠাৎ অনন্তের লাশ অটোমেটিক দাঁড়িয়ে পড়ে। এইটা থেকে বয়ে সবাই পালাতে শুরু করলে মুনমুন তাদের কাছ থেকে আলাদা হয়ে যায়। তখনই সে শুনতে পায় কেউ একজন তার নাম ধরে ডাকছে, তবে ঘন অন্ধকারে মশালের আলোয় কাউকেই দেখতে পায় না। বয়ে গা হিম হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন সেখানে ইয়ামা এবং শাস্তি আসলে মুনমুনের ঠিক পিছনে তার এক লাশকে দেখতে পায়। তবে ইয়ামা তাকে বাঁচাতে আসলে লাশটি শাস্তিকে হন করতে শুরু করে, আর তখনই পিছন থেকে মাস্টার এসে লাশটিকে ছুরি দিয়ে স্টেপ করে আহত করে ফেলে। সাথে সাথে লাশটির ভিতরের অশুভ আত্মা বেরিয়ে যায়, আর অনন্তের আত্মা চিরজীবনের জন্য শয়তানের হাত থেকে মুক্তি লাভ করে। আর এখানেই শেষ হয় পছন্দ অর্গিন মুভির গল্প। তো মুভি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।